বিসমিল্লাহির রহমানুর রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ কৃপায় ভালো এবং সুস্থ আছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বা রেকর্ডিং ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে খলিফা আব্দুল মালিকের শাসন নীতি ও সংস্কার। ক্লাসটি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, মহিষকুণ্ডী কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনায় দিকে মনোযোগী হই, বোর্ডের দিকে মনোযোগী হই। খলিফা আব্দুল মালিক সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি বা জানতে চেষ্টা করেছিলাম তিনি কিভাবে সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে সাম্রাজ্যকে সুদৃঢ়করণ করেছিলেন। পাশাপাশি তিনি সাম্রাজ্যের সম্প্রসারণের কাজটি সুসম্পন্ন করেছিলেন। এই দুটি কাজ সুসম্পন্ন করার পরেই তিনি বসেছিলেন না, তিনি শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন, সংস্কার করেছিলেন। তাই আমরা বলতে পারি মহান শাসক আব্দুল মালিক শুধু উমাইয়া সাম্রাজ্যের সুদৃঢ়করণ ও সম্প্রসারণই নয়, তিনি শাসননীতি প্রণয়ন ও শাসন ব্যবস্থার ক্ষেত্রেও মৌলিক প্রতিভার পরিচয় দেন। লক্ষ্য করো, তাহলে উনি মূলত করলেন শাসন প্রণয়ন, শাসননীতি প্রণয়ন করলেন এবং শাসন ব্যবস্থার সংস্কার করলেন। এই ক্ষেত্রে তিনি মৌলিকত্বর পরিচয় দিয়েছিলেন। প্রশাসনিক ক্ষেত্রে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে তার স্থান বলে ঐতিহাসিকগণ মনে করেন। ঐতিহাসিক স্কলার বলেন আব্দুল মালিকের রাজত্বকাল ইসলামের ইতিহাসে অভ্যন্তরীণ সংস্কারের একটি গুরুত্বপূর্ণ যুগ ছিল। তার গৃহীত শাসননীতি ও সংস্কারের উল্লেখযোগ্য দিকসমূহ আলোকপাত করার চেষ্টা করছি। এই মহান শাসক প্রথমত আরব জাতীয়তাবাদী নীতি প্রবর্তন করেন। এই যে আরব জাতীয়তাবাদী নীতি প্রবর্তন করলেন, এর ফলে কি হলো, এই নীতি কেন প্রবর্তন করলেন আমরা জানার চেষ্টা করি। খলিফা আব্দুল মালিকের রাজত্বকাল উমাইয়া বংশের সবচেয়ে গৌরবময় যুগ, এটা নিঃসন্দেহে বলা যায়। গ্লোরিয়াস এজ অব দা উমাইয়া। তার শাসন নীতির মূল বিষয় ছিল জাতীয়তাবাদী চেতনার বিকাশ। তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বা বসে লক্ষ্য করলেন বা দেখলেন আরব মুসলিমরা রাজ্য শাসন করলেও তিনি মূলত লক্ষ্য করলেন আরব মুসলিমরা রাজ্য শাসন করছে, কথাটা যেমন সত্য, অনুরূপভাবে অনারব জাতিগোষ্ঠী বিশেষ করে পারসিক ও রোমানরা উমাইয়া খেলাফতের প্রশাসন পরিচালনা করছে। এটি লক্ষ্য করার পরে তিনি কিছু উদ্যোগ গ্রহণ করলেন। যেহেতু তিনি জাতীয়তাবাদী চেতনার বিকাশে বিশ্বাসী ছিলেন, এমত অবস্থায় প্রশাসনে বিজাতীয় প্রভাব কমানো বা হ্রাস করা এবং আরব প্রাধান্য প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি খলিফা আব্দুল মালিক রাজকীয় দপ্তর সময়ে কেবল সরকারি ভাষাভাষীর চাকরির বিধান নিশ্চিত করেন। এই বিধান চালুর ফলে যে প্রশাসন থেকে একেবারে বিদেশি প্রভাব মুক্ত হয়েছিল তা কিন্তু নয়, কেননা বহু অনারব দ্রুত গতিতেই আরবি ভাষা রপ্ত করে প্রশাসনে তাদের প্রাধান্য বজায় রাখেন। ঐতিহাসিক পিকে হিট্রি বলেন তার সার্বিক অবস্থা সম্পর্কে শাসনের কি করেছিলেন। তিনি প্রশাসনকে আরবীয়করণ করেছিলেন, প্রথম বিশুদ্ধ আরবি মুদ্রার প্রচলন করেছিলেন, ডাক বিভাগের উন্নতি সাধন করেছিলেন এবং জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্র স্থাপত্য কুব্বাদ সাকরা নির্মাণ এ যুগের আরব জাতীয়তাবাদের সাক্ষ্য দেয়। কথা বলছে পিকে হিট্রি।
প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন আসতে পারে বা আসে, কুব্বাতুস সাকরা কে নির্মাণ করেছেন বা কুব্বাতুস সাকরা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রসঙ্গে আমি তৎসামান্য তোমাদের বোঝানোর জন্য একটু বলছি। মনে রেখো, স্থাপত্য শিল্পে তার সবচেয়ে বড় কীর্তি হচ্ছে কুব্বাতুস সাকরা বা ডোম অব দ্য রক নামে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ। মক্কায় নিজেকে খলিফা ঘোষণা করে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে পাল্লা দেওয়ার উদ্দেশ্যে কাবা গৃহের প্রতিদ্বন্দ্বী হিসাবে আব্দুল মালিক 691 খ্রিস্টাব্দে জেরুজালেমে মহানবী হজরত মোহাম্মদ ইসলামের মিরাজের স্মৃতি বিজড়িত পবিত্র পাথরের উপর অষ্টকোণাকৃতির এই স্থাপত্য কীর্তিটি নির্মাণ করেন। খলিফা আব্দুল মালিক তার অনুসারীদের মক্কার পরিবর্তে এখানে হজ করার নির্দেশ দিয়েছিলেন। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, এই কুব্বাতুস সাকারা সম্পর্কে অবশ্যই তোমরা আরো বিস্তারিত দেখবে বা পরে আমরা আলোচনা করব। এরপরে তিনি যে উদ্যোগটি গ্রহণ করলেন, সরকারি অফিস আদালতে আরবি ভাষা প্রচলন। আমরা আগেই বলেছি, সংস্কার যেহেতু, কেন আরবি ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা দিলেন, আরবি ভাষা প্রচলন কেন প্রয়োজন হয়ে পড়েছিল, সেগুলি আমরা একটু জানার চেষ্টা করি। খলিফা আব্দুল মালিক রাষ্ট্রে আরব জাতীয়তাবাদের প্রতিফলন ঘটে। এ যুগেই প্রশাসনের জাতীয়করণ বা আরো স্পষ্ট করে বললেন আরবীয়করণ করা হয়। এই আরবীয়করণ করার ফলে বা এই ব্যবস্থা গ্রহণের ফলে যে বিষয়গুলি লক্ষ্য করে, যে বিষয়গুলি উপকারে হয়েছিল বা কাজে এসেছিল, যেমন আঞ্চলিক ভাষাসমূহের পরিবর্তন। আগে আঞ্চলিক ভাষা রাষ্ট্রভাষা বিভিন্ন প্রদেশে প্রচলিত ছিল। এই আঞ্চলিক ভাষাসমূহের পরিবর্তে অফিস আদালতে দলিল পত্রাদি আরবি ভাষায় রক্ষিত হওয়ার নিয়ম বা বিধান চালু হয়। কেননা এর পূর্বে বিভিন্ন প্রদেশে যে ভাষা প্রচলিত ছিল, সেই ভাষাতেই সরকারি দলিল পত্রাদি সংরক্ষণ করা হতো। এর ফলে কিন্তু অসুবিধা হতো, যার কারণে তিনি রাষ্ট্রভাষা হিসাবে আরবি প্রচলন করেন। অর্থাৎ যেহেতু তিনি জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটানোর পক্ষেই ছিলেন, সমগ্র মুসলিম সাম্রাজ্যে একই ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত হয় এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা প্রচলিত থাকায় শাসন কার্যে যে অসুবিধা হতো তার অবসান ঘটে। বিশুদ্ধ আরব শাসন প্রচলিত হওয়ায় আরবি ভাষার মর্যাদা বৃদ্ধি পায়, এটাই স্বাভাবিক। এ ব্যবস্থার ফলে সাম্রাজ্যের অনারব অমুসলমানরা কর্মচ্যুত হয় এবং তাদের স্থলে রাষ্ট্রের বিভিন্ন বিভাগে আরো মুসলমানরা নিযুক্ত হন। তবে মুসলমানদের প্রাধান্য যে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছিল তা কিন্তু নয়। তবুও, কেননা অনারবদের মধ্যে যারা আরবি ভাষায় দক্ষ ছিলেন তাদের চাকরিচ্যুত করা হয় নাই, তাদের চাকরিতে বহাল রাখা হয়েছিল। এখন রাষ্ট্রভাষা এখন রাষ্ট্রভাষা আরবি করার ফলে আরবি ভাষার বা আরবি লিপির উন্নতি বিধান করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। কেননা এ ভাষার কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলি চিহ্নিত করে তিনি এর লিপির উন্নতি বিধান করেন। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, তিনি কি করেছিলেন আমরা জানার চেষ্টা করি। আরবি ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসাবে মর্যাদা লাভ করার ফলে গোটা সাম্রাজ্যে এটি প্রচলিত হয়। ফলে এর প্রকৃত উচ্চারণের জন্য আরবি লিপি সংস্কার করার প্রয়োজন হয়ে পড়ে। খলিফা আব্দুল মালিকের পূর্বে আরবি লিপি লেখার দুটি বড় ত্রুটি ছিল। যেমন, এতে শুধু ব্যঞ্জন বর্ণ যুক্ত ছিল। হরকতের অভাবে একই শব্দের বিভিন্ন ধরনের উচ্চারণ হতো। আরবি ভাষা সহজভাবে লিখন ও পঠনের ক্ষেত্রে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ
সহযোগিতা করেন। তিনি আরবি লিপিতে হরকতের ব্যবহার ও একই হরফের বিভিন্ন ধরনের উচ্চারণের জন্য নুক্তার ব্যবহার প্রবর্তন করেন। ফলে আরবি ভাষার পঠন ও লিখন সহজতর হয় এবং অনারবরা সহজে আরবি শিখতে ও বলতে সক্ষম হয়। এই যে তিনি জাতীয়তাবাদী চেতনার কারণে কিন্তু এটি করেছিলেন। তিনি আরবি মুদ্রার প্রচলন করেন। তিনি জানতেন মুদ্রা হলো রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। আরব সাম্রাজ্যের ইতোপূর্বে কোনো ধরনের একক মুদ্রা ছিল না। আব্দুল মালিকের রাজত্বকালের সময় পর্যন্ত তিন ধরনের মুদ্রা দেখা গিয়েছে বা প্রচলিত ছিল। এক নাম্বার বাইজেন্টাইনে ছিল দিনারিয়াস, পারস্যকে ছিল ডাকমা, দক্ষিণ ইয়েমেনে ছিল অ্যাথেনি। এই তিনটি মুদ্রা প্রচলিত ছিল। এই মুদ্রা প্রচলনের ফলে সাম্রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডেও সমস্যা দেখা দিত। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্যেও মুদ্রা বিনিময়ের মাধ্যমে মুদ্রা বিনিময়ের সমস্যার ফলে ব্যবসা বাণিজ্যে অসুবিধা হতো। এছাড়া মুদ্রার ছাপ ও মূল্যমান একেবারে অনির্ধারিত থাকায় বাজারে অনায়াসে জাল মুদ্রার প্রচলিত ছিল বা জাল মুদ্রা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছিল। এই অবস্থায় তিনি যে কাজটি করলেন, এই অসুবিধা দূর করার জন্য খলিফা আব্দুল মালিক সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রচলন করেন। জাতীয় মুদ্রা প্রচলনের লক্ষ্যে 695 খ্রিস্টাব্দে তিনি দামেস্কে একটি কেন্দ্রীয় টাকশাল নির্মাণ করেন। মনে রাখো প্রিয় শিক্ষার্থী, টাকশাল নির্মাণ করেন। এক্ষেত্রে ঐতিহাসিক আমির আলী বলেন, আব্দুল মালিক ইসলামের সর্বপ্রথম টাকশাল প্রবর্তন করেন। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, ইসলামের সর্বপ্রথম টাকশাল কে প্রবর্তন করেন? তাহলে আমরা নিশ্চিত উত্তর দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ সহকারে ক্লাসটি নেওয়ার চেষ্টা করো। খলিফা আব্দুল মালিক তিন ধরনের মুদ্রার প্রচলন করেছিলেন। একটি হচ্ছে দিনার, যেটাকে বলি স্বর্ণ মুদ্রা, আরেকটা দিরহাম, এই দিরহাম অর্থ হচ্ছে রৌপ্য মুদ্রা, আরেকটি হচ্ছে ফালুস, যেটাকে বলা হয় তাম্র মুদ্রা। অর্থাৎ খলিফা আব্দুল মালিক দিনার, দিরহাম ও ফালুস নামে স্বর্ণ, রৌপ্য, তাম্র মুদ্রার প্রচলন করেন। মুদ্রাগুলোকে জাতীয়করণের জন্য এতে ক্রসের পরিবর্তে আরবি বর্ণমালা লেখা হয়। এই যে মুদ্রাটি তোমরা লক্ষ্য করো, এই ধরনের মুদ্রা তিনি প্রবর্তন করলেন, যার কারণে পরবর্তী পর্যায়ে আর তোমার জাল মুদ্রার সম্ভাবনা অনেক কমে গিয়েছিল। এরপরে তিনি রাজস্ব সংস্কার করেন। রাজস্ব সংস্কারের প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছিল সে বিষয়ে আমরা জানার চেষ্টা করি। খলিফা আব্দুল মালিক রাজস্ব সংস্কারের মাধ্যমে রাজ্যে বিরাজমান অর্থনৈতিক স্থবিরতা কাটানোর জন্য কিছু উদ্যোগ নেন। তিনি হাজ্জাজ বিন ইউসুফকে সঙ্গে পরামর্শ করে কতগুলি নীতি গ্রহণ করেন। প্রথমত, ইসলাম গ্রহণ করলেও মাওয়ালিদের জিজিয়া ও খারাজ দিতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়। দ্বিতীয়ত, সেনাবাহিনীতে যোগ দিলেও তাদের গ্রামে গিয়ে স্ব পেশায় নিযুক্ত হতে হবে। মুসলমানরা যে জমি ক্রয় করছে তার জন্য তাদেরকে আগের মতো প্রচলিত কর দিতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ আরও কতগুলি বিষয় তিনি গ্রহণ করলেন, সেটি হচ্ছে অনাবাদি জমি ও জলাভূমির জল নিষ্কাশন করে সেগুলো চাষ করতে হবে। এজন্য কৃষকদের কিছু সুবিধা দেওয়ার প্রস্তাবও তিনি করেন। চাষাবাদে সেচ ব্যবস্থার বৃদ্ধির জন্য নতুন নতুন খাল খনন করেন এবং এই খালগুলোকে ইউফ্রেটিস ও ত্রাইগ্রিস নদীর মধ্যকার সংযোগ যে খালগুলি ছিল সেগুলিও সংস্কার করেন। পতিত ও অনাবাদি জমি চাষযোগ্য করে তোলার ব্যবস্থা গ্রহণ করেন।
এবং তিনি ঘোষণা করেন যারা পতিত ও অনাবাদি জমি চাষযোগ্য করবে তাদের তিনি 3 বছর কোনো রাজস্ব নেবেন না বা মওকুফ করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে তিনি কৃষি ঋণের ব্যবস্থা করেন। এসব বিধি ব্যবস্থা প্রণয়নের ফলে রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক সংকট কেটে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, খলিফা আব্দুল মালিকের এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্কার। তোমরা যখন খাতায় প্রশ্নের উত্তর লিখবে তখন এটার ফলে কি হলো, এটা করার ফলে কি হলো, এই বিষয়গুলি কিন্তু উল্লেখ করবে। যেমন এই যে অনাবাদি জমি এবং পতিত জমি যারা চাষাবাদ করার জন্য উন্মুক্ত করতে পারবে তাদের কি করা হলো, 3 বছর কোনো কর দিতে হবে না, খাজনা দিতে হবে না। ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের কৃষিকাজ উন্নতি করার জন্য ওদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করেন। এইসব কথাগুলি কিন্তু কেন কি জন্য এটি বলবে এবং ফলাফল কি সেটা বলার চেষ্টা করবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আসি ডাক বিভাগের সংস্কার। খলিফা আব্দুল মালিক পারসিকদের পদ্ধতি অনুকরণে, এই যে এটি মনে রাখবা, পারসিকদের অনুকরণে ডাক চালান, যাকে ইংরেজিতে বলে রিলে অফ হর্সেস প্রথা চালু করেন। তিনি সাম্রাজ্যের বড় বড় যে সমস্ত রাস্তা ছিল তার পাশে ডাক চৌকি নির্মাণ করেন। ডাক বিভাগের কাজ তিনি নির্ধারণ করে দিয়েছিলেন। যেমন 1 নম্বরে যদি আমরা বলতে চাই তাহলে বলবো সরকারি চিঠিপত্র, আদেশ নিষেধ আদান প্রদান করবে ডাক বিভাগ। পাশাপাশি দ্বিতীয়ত সরকারি কর্মচারীদের ট্রাক গাড়ির মাধ্যমে স্থানান্তর করা হবে। প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে দ্রুত সৈন্য ও রসদ সরবরাহ করবে। গোয়েন্দা বিভাগের এই যে এই কাজগুলো আমরা একে একে দেখছি, এই যে এটা এইটা এইটা যে গোয়েন্দা বিভাগের কাজ সম্পাদন করবে, এই ডাক বিভাগের এই কাজ এগুলি। এই জন্য ডাক বিভাগকে খলিফার কান এবং চোখ বলা হতো, ইয়ার অ্যান্ড আইজ অব দ্য খালিফা। তাহলে ডাক বিভাগের গুরুত্ব, উনি যে প্রতিষ্ঠা করেছিলেন এর কাজ সহ উল্লেখ করতে হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা আসি এর পরবর্তী পর্যায়ে উনি কি করলেন। এবার তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ প্রতিষ্ঠা করলেন, সেটি হচ্ছে রেজিস্ট্রি বিভাগ। এই রেজিস্ট্রি বিভাগের সংস্কার তিনি করলেন, করে তিনি দামেস্কে মাহফেজখানা বা দস্তাবেজখানা প্রবর্তন করলেন। এই দুটি প্রতিষ্ঠার ফলে দেওয়ানুল রাসাইল নামের এ দপ্তরের নাম দিলেন দেওয়ানুল রাসাইল। এই নামের এই দপ্তরে খলিফার যে সমস্ত চিঠি বিভিন্ন অফিস আদালতে দেওয়া হতো, তার আদেশ নিষেধ, দস্তাবেজ, চুক্তি, নথিপত্র সমস্ত কিছু এই দপ্তরে সংরক্ষণ করে রাখা হতো। সম্পূর্ণ আলাদা একটা বিভাগ তিনি প্রতিষ্ঠা করলেন। এই যে একজন দক্ষ যোগ্য শাসকের যে কার্যক্রম আমরা লক্ষ্য করছি, আর কোথাও খুঁজতে হবে না। দেখো রেজিস্ট্রি বিভাগে গেলে আমরা সমস্ত তথ্য পাতাম, কি আদেশ নিষেধ, দস্তাবেজ, রাষ্ট্রের যে নথিপত্র, চুক্তি, এগুলি পাওয়া যেত। এই জন্যই তিনি এই বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। বিচার বিভাগ প্রতিষ্ঠার সংস্কার। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কতগুলি উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনার জন্য একটি বিভাগ খোলেন, দেওয়ানুল কাজা নামে একটি দপ্তর প্রতিষ্ঠা করেন। আমাদের যেমন এখন আছে আইন বিভাগ, বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, এরকম উনি একটা বিচার বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন, যাকে আমরা বলছি দেওয়ানুল কাজা। প্রদেশের বিচার কার্য সম্পাদনের জন্য তিনি কাজী নিয়োগ দেন এবং কাজীর
কাজকর্মও তিনি নির্ধারণ করে দেন। কেন্দ্রীয় বিচারালয়ে বিচার কার্য সম্পাদন করার জন্য একজন ব্যক্তি নিয়োগ করেন। তার উপাধি ছিল কাজী-উল কুজ্জাত। সর্বোপরি খলিফা স্বয়ং প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেন। এই যে সংস্কারগুলি আমরা জানলাম মহান শাসক খলিফা আব্দুল মালিকের, এগুলি ছিল তার শাসন নীতি ও সংস্কার। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এ প্রত্যাশা করেই আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।